এদিকে পশ্চিমবঙ্গের নির্বাচনের পরেই ভারতের অ্যাকশন শুরু। তারেক রহমানের উপর খেপেছেন মোদি। সন্ধ্যায় সুখবর পেলেন শেখ হাসিনা। পর্দার আড়ালে দেশে ফেরার ছক। সাংবাদিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য শোনার পর বাংলাদেশের পরাধীন মন্ত্রী আদৌ ঘুমাতে পেরেছেন কিনা আমি জানি না। কয়েক ঘন্টার ব্যবধানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে আহ্বান জানিয়েছে, তারা এই ব্যাপারে যথেষ্ট জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে, এটা খুব দ্রুতই হবে এমনটাই শোনা যাচ্ছে। তবে বিএনপির দিন ফুরিয়ে আসছে। পশ্চিমবঙ্গ পরিস্থিতিতে বা পশ্চিমবঙ্গের নির্বাচনের পর যে পরিস্থিতি তৈরি হয়েছে, নির্বাচনে যে ফলাফল হয়েছে, তাতে বিএনপিতে অলরেডি কঠিন পরিস্থিতি শুরু হয়ে গেছে। বিএনপি প্রচণ্ড ভয়ে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। পশ্চিমবঙ্গের সরকারে বিজেপি আসতে না আসতেই ভারত বাংলাদেশের মধ্যে এক ধরনের চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে, আমরা বেশ বুঝতে পারছি। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার নির্বাচিত হওয়ার পরেই ভারত কি কৌশলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করছে? দর্শক, ভারত থেকে জনাব তারেক রহমানকে যে আলটিমেটামটা দেওয়া হয়েছে সেটি জানলে আপনারাও বুঝতে পারবেন আসলে ভারত ঠিক কোন দিক দিয়ে চাপ দিতে শুরু করেছে। প্রিয় দর্শক, এবার এই ভারতের চাপে নাস্তানাবুদ হতে চলেছেন বাংলাদেশের বিএনপি সরকার। দর্শক, আজকের এই নিউজটা সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন কি ঘটতে চলেছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দর্শক, আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। পশ্চিমবঙ্গের নির্বাচনের পর থেকে যেই সব তথ্য পেয়েছি, যা কিছু বলেছি, এত জলদি প্রতিফলন ঘটবে এটা একবারও ভাবি নাই। প্রত্যেকটা কথা বাংলাদেশে যেমন ফলতেছে ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে ফলতেছে। গতকাল সাংবাদিক ব্রিফিং এ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের বর্তমান অথর্ব সরকার এবং জামাতি বামাতি জিহাদি জঙ্গিদের জামা ইট ঘষে দিয়েছে একদম মুখ বরাবর। তিনি যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য শোনার পর বাংলাদেশের পরাধীন মন্ত্রী আদৌ ঘুমাতে পেরেছেন কিনা আমি জানি না। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার অর্থাৎ ভারত থেকে বাংলাদেশে প্রত্যাবাসন বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং এটার সফল বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সহযোগিতা একান্ত প্রয়োজন। ভারতে যেসব অবৈধ মানুষ আছে তাদেরকে বাংলাদেশে পুশ ব্যাক করা হবে। জনাব তারেক রহমান, গতকাল আপনি এবং আপনার পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন না, পুশ ব্যাকের কোনো সম্ভাবনা নাই, পুশ ব্যাক করা হবে না, পুশ ব্যাক করলেও সেটা আপনারা গ্রহণ করবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বিজিবিকে স্পষ্ট নির্দেশনা দিয়ে দিয়েছেন, সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে করে কোনো পুশব্যাকের ঘটনা না ঘটে। কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে আহ্বান জানিয়েছে, তারা এই ব্যাপারে যথেষ্ট জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে, এটা খুব দ্রুতই হবে এমনটাই শোনা যাচ্ছে। তবে দেখা যাক আসলে কোন দিকে যায়। দেশের যা অবস্থা, যেগুলো আছে তাদেরকে খাবার দিতে পারে না, বিদ্যুৎ সংকট, ওষুধ সংকট, এর মধ্যে আবার নতুন করে যদি পুশব্যাক করা হয় তাহলে বর্তমান পরাধীন মন্ত্রীর যে ত্রাহি ত্রাহি অবস্থা শুরু হবে, এইখান থেকে আদৌ কিভাবে তিনি মুক্তি পাবেন এটা আমার মাথার মধ্যে কাজ করতেছে না। পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশ থেকে 2009 এবং 2013 সাল পরবর্তী সময়ে ব্যাপক পরিমাণ জিহাদি জঙ্গি অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে। দালাল চক্রের মাধ্যমে তারা ভারতের জাল পরিচয়পত্র, আধার কার্ড, প্যান কার্ড, এমনকি পাসপোর্ট তৈরি করেছে। একথাও আমি গত দুদিন পূর্বে ভিডিওতে বলেছি। এই অবৈধ অনুপ্রবেশকারীদের একটি বিশাল অংশ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। খোদ ভারতে বসে তারা বিভিন্ন অপকর্ম চালাচ্ছে, বিশেষ করে জঙ্গিবাদ এবং উগ্রবাদ, যেটা ভারতের সীমান্তের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ভয়াবহ হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এরপর সীমান্ত কেন্দ্রিক অবৈধ মাদক পাচারের সাথে এদের সম্পৃক্ততা আছে। তবে হিন্দু শরণার্থী বনাম অবৈধ অনুপ্রবেশকারী, এখানে দুটি বিষয়কে আলাদাভাবে দেখতে হবে, কারণ দুইটার চিত্র সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশে হিন্দুদেরকে নির্যাতন করা হয়েছে, সেই সব হিন্দুরা ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। কিন্তু জিহাদি জোশে আচ্ছন্ন যেই সব মুসলিম অনুপ্রবেশ করেছে, যেই সব জঙ্গিরা আওয়ামী লীগ সরকারের জঙ্গি নিধন নীতি থেকে বাঁচার জন্য ভারত অনুপ্রবেশ করেছে, তাদেরকে তো নিশ্চয়ই অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করা হবে না। না হওয়াটাই খুব স্বাভাবিক। 2001 সালে বিএনপি জামাত জোটের শাসনামলে রাজনৈতিক এবং সাম্প্রদায়িক সহিংসতার শিকার হয়ে যেই বিপুল সংখ্যক হিন্দু ভিটেমাটি হারিয়ে, ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে, সবকিছু হারিয়ে জীবন বাঁচাতে ভারতে আশ্রয় নিয়েছিলেন, তাদের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন এবং এই ব্যাপারে ভারতবর্ষ যথেষ্ট সহনশীল নীতি প্রদর্শন করবে। কারণ তারা ভারতে গিয়ে যথাযথ আইনি প্রক্রিয়ায় LTV লং টার্ম ভিসা
গ্রহণ করেছেন এবং নাগরিকত্বের আইনি ধাপগুলো অনুসরণ করেছেন। মানবিক কারণে তাদের বিষয়টি ভারত সরকার ইতিবাচকভাবে দেখছে, সামনের দিনেও দেখবে। সমস্যা মূলত তাদের নিয়ে যারা অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে কিংবা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে জাল নথিপত্র তৈরি করে ভারতে অবস্থান করতেছে, জিহাদি জোশে আচ্ছন্ন মুসলিমরা। 2025 সালের 1 মে দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি গুরুত্বপূর্ণ সত্য তথ্য তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন, এত বছর ধরে রাজ্য সরকারগুলো অসহযোগিতার কারণে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা কঠিন ছিল। অর্থাৎ মমতা ব্যানার্জিকে তিনি উদ্দেশ্য করে বলেছেন, মমতা ব্যানার্জির কারণে পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা কেন্দ্রীয় সরকারের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। অনেক ক্ষেত্রে রাজনৈতিক ভোটের স্বার্থে স্থানীয় নেতারা, বিশেষ করে মমতার তৃণমূল, এইসব অনুপ্রবেশকারীদের বৈধতার জাল প্রমাণপত্র তৈরিতে সহায়তা করেছে, বিনিময়ে মোটা অঙ্কের অর্থ নিয়েছে। অদূর ভবিষ্যতে ভারত সরকার যখন কড়া পদক্ষেপ নেবে, অবৈধভাবে বসবাসকারীদের চিহ্নিত করে আইনি প্রক্রিয়ায় জেলে ভরবে কিংবা পুশ ব্যাক করবে, তখন বাংলাদেশের গণমাধ্যমগুলোতে প্রচার করা হবে ভারতে মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে। কিন্তু প্রকৃত সত্য, তারা বৈধ নাগরিক ছিল না, বরং জাল নথিপত্রের আড়ালে সুযোগ সুবিধা নিয়েছে, লুকিয়েছিল এই অনুপ্রবেশকারীরা। একজন সচেতন বাংলাদেশী নাগরিক হিসেবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কঠোর এবং স্বচ্ছ সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। অপরাধমুক্ত সমাজ এবং নিরাপদ সীমান্ত নিশ্চিত করতে অবৈধ অনুপ্রবেশ বন্ধ হওয়াটা দুবাংলার জন্য অত্যন্ত জরুরি। অপরাধীদের আইনানুগ শাস্তি হওয়া অত্যন্ত জরুরি এবং বিজেপি সরকার এটা করে দেখাবে। তারেক ভাইয়া বুঝবেন রোহিঙ্গা সামলানোর কত জ্বালা। একে তো 17 লাখ রোহিঙ্গা চট্টগ্রাম অঞ্চলে এসে বসে আছে, তার উপর মরার উপর খাড়ার ঘা হবে ভারতবর্ষ যদি বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী মুসলিমদেরকে ভারতবর্ষ থেকে বাংলাদেশে পুশ ব্যাক করে। তারেক রহমান বুঝবেন রাষ্ট্র পরিচালনা করা ঠিক কতখানি কঠিন, ঠিক কতখানি চ্যালেঞ্জের। প্রিয় ভাইয়া, আপনি প্রস্তুতি নিন অবৈধ অসংখ্য অনুপ্রবেশকারীকে গ্রহণ করবার জন্য, তাদের পুনর্বাসন করবার জন্য, তাদের খাদ্য দ্রব্য, বস্ত্র, বাসস্থান সবকিছু বন্দোবস্ত করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, শুভকামনা আপনার জন্য। পশ্চিমবঙ্গ পরিস্থিতিতে বা পশ্চিমবঙ্গের নির্বাচনের পর যে পরিস্থিতি তৈরি হয়েছে, নির্বাচনের যে ফলাফল হয়েছে, তাতে বিএনপিতে অলরেডি কঠিন পরিস্থিতি শুরু হয়ে গেছে। বিএনপি প্রচন্ড ভয়ে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। বিএনপি দেশ চালাতে হিমশিম খাবে। বিএনপির আসলে কপাল খারাপ। প্রকৃতি বিএনপির সাথে বিরূপ আচরণ করে। বিএনপি ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গে কেন ক্ষমতার পরিবর্তন হবে, মমতার পরাজয় হলো এবং উগ্র হিন্দুত্ববাদীরা ক্ষমতায় আসলো, এখন তারা সেখান থেকে মুসলমানদেরকে বের করে দিতে পারে এবং তারা বাংলাদেশে এসে আশ্রয় নিতে পারে। একটা অস্থির পরিস্থিতি তৈরি হবে। বিএনপি ক্ষমতা আসার পর বৃষ্টিতে কৃষকদের ধান নষ্ট হয়ে যাচ্ছে, এটা বিএনপির দোষ না, কিন্তু কপাল খারাপ। বিএনপি ক্ষমতা আসার পর ইসরায়েল, যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলো, তারপরে তেল নিয়ে এক হুলস্থুল কাণ্ড ঘটে গেল। যদিও শেষ পর্যন্ত ইরান এবং যুক্তরাষ্ট্র যুদ্ধের একটা সমাপ্তি আমরা দেখেছি, আল্লাহর কাছে শুকরিয়া। তো দর্শক, বিএনপির কপাল খারাপ। তো এই যে শুভেন্দু ক্ষমতায় আসছে বা বিজেপি ক্ষমতায় আসছে পশ্চিমবঙ্গে, এটাও বিএনপির জন্য কপাল খারাপ। বিএনপি যেখানে ভারতের সাথে সম্পর্ক ডেভেলপমেন্টের একটা স্বপ্ন দেখছে, কিছুটা পরিস্থিতির উন্নতিও ঘটানোর কথা বলছে, ভিসা প্রক্রিয়া স্বাভাবিকীকরণ, কিন্তু আপনি চিন্তা করেন অলরেডি গেরুয়া সন্ত্রাসীরা মুসলমানদের উপর আক্রমণ শুরু করেছে এবং পশ্চিমবঙ্গের গোস্তের দোকান, গরুর গোস্তের দোকানের উপর একটা গরুর গোস্তের দোকানের খবর দেখেছি বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে এবং মুসলমানরা প্রচন্ড আতঙ্কে আছেন যে তাদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে ফেলবে, তারা অসহায় হয়ে পড়বেন, তাদেরকে পশ্চিমবঙ্গে থাকতে দেওয়া হবে না, তাদেরকে উৎখাত করা হবে। এবং অলরেডি সরাসরি শুভেন্দু ঘোষণা দিয়েছে যে মুসলমানরা আমাকে ভোট দেয়নি, আমাকে হিন্দুরা ভোট দিয়েছে। এর মানে কি, আমাদেরকে মারো, কাটো, বৈধ, এটার বৈধতা উৎপাদন করেছে এবং নিশ্চিত যে এ ধরনের ঘটনা ঘটবে। এর মানে কুশিনে ঘটনা ঘটবে। ভারত, পশ্চিমবঙ্গ সরকার, সম্ভাব্য সরকার, বিজেপি সরকার, গেরুয়া সন্ত্রাসীরা পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে পিটিয়ে বাংলাদেশের ভিতরে ঢুকিয়ে দেবে, তাদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে বাংলাদেশের ভিতরে ঢুকিয়ে দেবে। তো এটা বিএনপি সরকার টের পেয়েছে যে এটা যে করবে এতে কোনো সন্দেহ নাই, কারণ অনেক দিনের ক্ষোভ, 15 বছর বললে ভুল হবে। ইন দি হিস্ট্রি দিস ইজ ফার্স্ট টাইম পশ্চিমবঙ্গে বিজেপির রাজত্ব। 2011 সাল থেকে পশ্চিমবঙ্গে ক্ষমতা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, 15 বছর মমতা। তার আগে 30 বছর ছিল বামফ্রন্ট। এর মানে কি, বিজেপি কখনো পারেনি। একসময় কংগ্রেসেরও ভালো অবস্থান ছিল, কিন্তু বিজেপির কোনো ভালো অবস্থান কখনো পশ্চিমবঙ্গে ছিল না। তো এই জায়গায় দর্শক, যেহেতু জীবনে প্রথমবার এই সুযোগটা পেয়েছে, তারা একদম বেপরোয়া আচরণ করবে। আপনি যুগ যুগ সাধনা করে যদি কোনো একটা জিনিস পান, সাপোজ আপনার কোনো একটা সন্তান জেলে বের হয় না 10, 15, 20 বছর পর বের হয়েছে, আপনি যদি সেই সন্তানকে কাছে পান, কেমন আচরণ করবেন? জড়িয়ে ধরবেন, চুমু খাবেন, এরকম একটা আবেগ কাজ করে দীর্ঘদিন পর। এরকম যে ওরা, এই গেরুয়া সন্ত্রাসীরা দীর্ঘদিন পর বা জীবনের প্রথম পশ্চিমবঙ্গে, বা অকল্পনীয়, যেটা কোনোদিন কল্পনা করেনি, ওরা ভেবেছে যে পুরো ভারতবর্ষ ওরা দখল করতে পারলেও তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে ওদের রাজত্ব হবে না। তামিলনাড়ু তো পারেনি, কিন্তু পশ্চিমবঙ্গে পেরেছে এবং পারবে, এইভাবে সফল হবে এটা কল্পনা ছিল না। এবং মোদী নিজে এসে পশ্চিমবঙ্গ চষে বেরিয়েছেন, নির্বাচনী প্রচারণা করেছেন, ঝালমুড়ি খেয়েছেন,
এরকম প্রায়োরিটি মোদি পশ্চিমবঙ্গে যেরকম প্রায়োরিটি দিয়েছেন এরকম প্রায়োরিটি দেন না। অন্যান্য জায়গায় জিততে মোদিকে এভাবে যেতে হয় না, এমনি এমনি বিজেপি যেতে। কিন্তু তামিলনাড়ুতে পারেন না, আর পশ্চিমবঙ্গে পারেন না, কিন্তু এবার পেরেছেন। তো এবার যেহেতু পেরেছেন, এবার তাদের আবেগটা খুব সিরিয়াস, এই জন্য ভয়াবহভাবে নির্যাতন করবে পশ্চিমবঙ্গে এই গেরুয়া সন্ত্রাসীরা, মোদির দল, বিজেপি, শুভেন্দুর দল। আর মুসলিম নির্যাতন করা মানে বাংলাদেশে মুসলমান শরণার্থীদের তারা পারসিকিউটেড হয়ে তারা শরণার্থী হিসেবে বাংলাদেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করবে, একটা ঢেউ আমরা হয়তো দেখতে পাবো। তো এই জন্য অলরেডি বিএনপি সরকার টের পেয়েছে যে অবস্থা তো খারাপ। এরা সব, এই 6 তারিখ মমতার মেয়াদ শেষ হয়েছে, মমতা যাই বলুক যে তিনি পদত্যাগ করবেন না, অমুক্তম, এগুলো ফাও কথা, এগুলোর কোনো দাম নেই। ওখানে রাজ্যপাল যিনি আছেন এটাতে তিনি নতুন সরকার গঠনের আহ্বান জানাবেন, ও এগুলো পরাজিতের অনেক কিছু বলে, এগুলো কোনো দাম নেই। মূল কথা হচ্ছে যে সম্ভবত শুভেন্দুই খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন, বিজেপি পুরো পশ্চিমবঙ্গ দখল করবে, তারপরে তাদের তাণ্ডব শুরু হয়ে যাবে এবং সেই তাণ্ডবে বাংলাদেশের শরণার্থী ঢেউ নামবে। এটা বিএনপি জানে, খলিল রহমান অনেকটা স্বীকার করেছেন, পররাষ্ট্রমন্ত্রীও স্বীকার করেছেন। এখন জরুরি নির্দেশনা দিয়েছে, পুশিন ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী। বুঝতে পারছেন? এর মানে পুশিন হবে। এখন যাতে পুশিন করতে না পারে এই জন্য বিজেপিকে নির্দেশনা দিয়েছে, জরুরি নির্দেশনা। কিন্তু এই নির্দেশনার মাধ্যমে কি আসলে এরকম পুশিন বা শরণার্থী ঢেউ ঠেকানো যায়? যায় না। কিভাবে, কেন ঠেকানো যাবে না, এটা একটু বলি। প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ, সরকার প্রথমে চাইবে যে কেউ যেন এখানে ঢুকতে না পারে, ওরা যেন কেউ কাউকে ছেড়ে দিতে না পারে, আমরা সতর্ক থাকবো। কিন্তু না, ওইভাবে যদি ঠেকানো যায় তাহলে এক পর্যায়ে আসতে চাইবে না, কিন্তু এভাবে ঠেকানো যায় না, শরণার্থী এভাবে ঠেকানো যায় না। প্রমাণ, মিয়ানমারের রোহিঙ্গারা যখন আসা শুরু করেছে তখন আওয়ামী লীগ সরকার খুব কঠোর ছিল পুশিনের ব্যাপারে, কোনোভাবে কাউকে ঢুকতে দিতে চায়নি, ফিরিয়ে দিয়েছে। অসহায় গরিব একদম হাত জোর করে অনুরোধ করেছে, প্লিজ আমাদেরকে জায়গা দেন, কিন্তু জায়গা দেয়নি, নৌকা ফিরিয়ে দিয়েছে। না খাওয়া বৃদ্ধ বাবা মাকে কাঁধে নিয়ে এসেছে, তাদেরকে ওখান থেকে সরিয়ে দিয়েছে। এভাবে অনেক কিছুই করেছে, কিন্তু কাজ হয়নি। এর মানে জোর করে শরণার্থী ঠেকানো যায় না। একটা পর্যায়ে কিন্তু বাংলাদেশের মানুষের সমালোচনা যে এরকম অমানবিক কাজ করা যায় না, এবং পশ্চিমা মানবিকতা বোধ সম্পন্ন যে রাষ্ট্রগুলো আছে, জাতিসংঘ থেকে শুরু করে সবাই শেখ হাসিনাকে বলা শুরু করেছে যে এভাবে যারা নিজ জন্মভূমিতে পারসিকিউশনের শিকার তাদেরকে এভাবে ফিরিয়ে দিতে হয় না, তোমরা জায়গা দাও, আমরা হেল্প করবো, তোমাদের এই লাভ হবে সেই লাভ হবে। তো যখন পশ্চিমবঙ্গ থেকে মুসলমান শরণার্থীদের ঢেউ আসবে, তারা বর্ডারে এসে হাত জোর করে বলবে, প্লিজ আমাদেরকে মেরে ফেলে আমাদের জায়গা দেন, তখন বাংলাদেশের মুসলমানরা আন্দোলন করবে, জামাত আন্দোলন করবে, এনসিপি আন্দোলন করবে, না মিনিমাম মানবিকতা বোধ দেখানো দরকার, জীবন বাঁচানোর জন্য তাদেরকে জায়গা দেন। কেন দেবেন না? এটা এইসব জায়গায় কোনো রাষ্ট্র এবং রাজনীতি কোনো চলবে না, এখানে সম্পূর্ণ মানবিকতা বোধ কাজ করবে। এত রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিতে পেরেছি, এদেরকে দিতে পারবো না কেন? বাংলাদেশের মানুষ বলবে আমরা না খেয়ে থাকবো, আমরা 3 বেলা 2 বেলা খাবো আর 1 বেলা ওদেরকে দিব, তারপর ওদেরকে বাংলাদেশে ঢুকতে দেন। জাতিসংঘ বলবে, সবাই বলবে, ওটা ঠেকানো যাবে না। তো এই যে জরুরি নির্দেশনা, যে পুশিন ঠেকাতে সীমান্তে নজরদারির নির্দেশ, আরো নানান উদ্যোগ নিচ্ছে বিএনপি সরকার, নড়ে চড়ে বসেছে, কিন্তু লাভ হবে না। এভাবে পুশিন ঠেকানো যায় না, শরণার্থীর ঢেউ ঠেকানো যায় না। তা আমার মনে হয় কোন একটা অঘটন ঘটবে। 11 কোটি লোক ভোট দেয়নি, তাদের মধ্যে অনেকেই বলেছে যে জামাত এবং বিএনপি তো একই জিনিসটা, এবং এটা অনেকে মনে করে এখনো আবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রফেসর ইউনূসের সঙ্গে আছে, কোন সময় আবার দেখবেন যে উনি আবার প্রেসিডেন্ট আসছেন কিনা। মানুষের মধ্যে একটু শঙ্কা, আমাদের কি পরিবর্তন হবে? লাভ তো কিছু হলো না, আমরা কার জন্য ভোট দেবো? এই ভোটের আমাদের কোনো লাভ হবে না। আপনি কি মনে করেন যে ডক্টর ইউনূসের খেলা এখনো রয়েছে, তিনি রাষ্ট্রপতি হয়ে যেতে পারেন? অনেকের সংখ্যা রয়েছে, আপনি কি মনে করেন? না, আমি মনে করি এটা সম্ভব না। কেননা এখন যে পজিশনে চলে গেছে দেশ, এখানে ওনার গ্রহণযোগ্যতা যে পর্যায়ে গেছে, উনি খুব, আমি ধারণা করি যে স্বাভাবিক পরিস্থিতি কোনো কারণে যদি এটা নর্মাল না হয়, মানে ওনার পক্ষে সমস্যা হবে। ওনার এবং ওনার সমস্ত প্রায় যারা অ্যাডভাইজার ছিলেন, উপদেষ্টা, ওনাদেরকে অনেকেই খুব ভালো মানুষ এবং অনেকেই খুব নিরীহ, কিন্তু এই পাওয়ার গেমটা খুব ডেঞ্জারাস গেম। এগুলোতে পরবর্তীকালে অনেক সমস্যা সৃষ্টি হতে পারে। আমি মনে করছি অনেক কিছু এখন বেরিয়ে আসছে যেটা মানে ওনার জন্য ক্ষতিকারক। সেটা হলো যে কিন্তু ভোটের জন্য সিএসআর, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ব্যাংকের কিছু থাকে, সেখানে কোনো নীতিমালা থাকে। উনি ওখান থেকে প্রায় 100-200 কোটি টাকা নেওয়ার চেষ্টা করেছিলেন, ব্যাংক থেকে অর্ডার দেওয়া, ব্যাংকরা তারপর 3-4 কোটি টাকা ডিসবার্সমেন্ট হচ্ছে। তার মধ্যে একজনকে কোনো বৈষম্য বিরুদ্ধে তাদের কোনো রেজিস্ট্রেশনই ছিল না। তো আমার যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে, আপনি বলছেন যে ডক্টর ইউনূসের অনেক ধরনের ক্ষতি হতে পারে, তিনি যেসব কর্মকাণ্ড করেছে, কিন্তু আমরা দেখছি যে উপদেষ্টা পরিষদে প্রায় সবাই সেফ এক্সিট পেয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে অসংখ্য ধরনের অভিযোগ, তারপরে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাহলে তিনি কিভাবে ক্ষতির সম্মুখীন হতে পারেন? আপনি কোন জায়গা থেকে আশঙ্কা করছেন? এটা আমি মনে করছি এখন যেটা ঘটনা ঘটেছে, যেমন আমি বললাম, নির্বাচনটা সম্পূর্ণ একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, আমাদেরকে বাদ দেওয়া হয়েছে, যাকে যাকে নেওয়া হয়েছে এটা সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে। এটার মধ্যে তো মেইন হোতা বা মেইন, যেহেতু সরকারের প্রধান ছিলেন তখন, তত্ত্বাবধায়ক সরকার আর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কাজে ওনার আন্ডারেই তো ঘটনাটা ঘটেছে, ওনার আন্ডারেই তো সরকার গঠিত হয়েছে, যারা এখন হয়েছে ওনার আন্ডারেই তো বিরোধী দল গঠিত হয়েছে এবং যারা এমপি হয়েছে। কাজেই এখন পর্যন্ত তো ওনাকে টাচ করার কথা নয়, কারণ যারা এখন আছেন তারা তো ওনার উপর অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। যারা ক্ষমতা আছেন, যদিও ওনারা হয়তো নিজেরাই সরাসরি জড়িত ছিলেন না, কিন্তু ওনারা ক্ষমতায় গেছেন এখনো, যে কোনো ভাবে ডাক্তার ইউনূস তাদেরকে হেল্প করেছে ক্ষমতা আছে, কাজে তার প্রতি তো তাদের একটা কৃতজ্ঞতা থাকাটাই স্বাভাবিক।
হ্যাঁ, ক্ষতির ব্যাপারটা হলো এনারা এটা ক্ষতি তো এটা হবে, যেহেতু জিনিসগুলোকে ওনারা কতদিন ধামাচাপা দিয়ে রাখবেন। আমি যেটা বলছিলাম, হানা ভোটের জন্য প্রায় কত কোনো বিবিসি বিভিন্ন জায়গায় দেখলাম 100 বা 200 কোটি টাকা ওনার সিএসআর ফান্ড থেকে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ড দিতে চেয়েছিলেন, তার মধ্যে অলরেডি 4 কোটি টাকা ডিসবার্স করেছেন। কিসের জন্য? হানা ভোটের জন্য, যেটা অনৈতিক। কেননা এই হানা ভোটটা আমি আগাগোড়াই বলেছি যে এটা একটা অর্ধসত্যকে অত্যন্ত অস্বচ্ছ প্রক্রিয়া, আমার ধারণা অস্বচ্ছ প্রক্রিয়ায় মানুষকে একটা বোকা বানানোর চেষ্টা করেছে। এটা কিন্তু সেখানে বিতর্কের শেষ পর্যায়ে আমি 2-3টি প্রশ্ন আপনার কাছে একটু করতে চাই। সেটা হচ্ছে যে আহ, এখন খেলছে কারা, নাকি খেলা থেমে গেছে? স্বাধীনতা বিরোধী শক্তি থেকে শুরু করে বিদেশি যে শক্তিগুলো ছিল, এখন এখন কি খেলা চলছে আপনার মনে হয়, না খেলা আপাতত থেমে গেছে? না না, খেলা তো থামেনি, অফকোর্স না। এখন আমাদের দেশের রাজনৈতিক ভবিষ্যৎ আমাদের দেশের জনগণের চেয়ে বাইরের মানুষকে ডিসাইড করছে বলে আমার ধারণা হচ্ছে। এটা দুর্ভাগ্যক্রমে এটাই আমার কাছে সত্য মনে হচ্ছে। কাজে খেলা তো চলছে বিভিন্ন কারণে। যেমন গতবার ইলেকশনের আগে আওয়ামী লীগকে বাদ দিয়ে না আসলে জামাত ক্ষমতা আসতে পারবে না, জামাত অলরেডি ক্ষমতা এসেই গেছে, এরকম একটা ধমক তোলা হয়েছিল। কিন্তু মানে কেননা জামাত সব মেশিনারি কিনে ফেলেছিল, পরে যে কোনো ভাবে দেখা গেল জামাত আসলো না, কিন্তু আওয়ামী লীগকে বাদ দেওয়ার পরে বিএনপি আসলে মানে মন্দের ভালো, যাতে করে একটা সাম্প্রদায়িক শক্তি থেকে দেশকে রক্ষা হলো। তো এগুলো তো একেবারে স্বাভাবিক প্রক্রিয়া হয় নাই। তবে যারা জামাতকে করতে চেয়েছিল তাদেরও একটা কোনো উদ্দেশ্য ছিল, যারা জামাতকে করতে দেয়নি তাদেরও একটা কোনো উদ্দেশ্য আছে। কাজে তারা তো এখনো সেই খেলা তো এখনো শেষ হয়নি। এবং সবচেয়ে বড় কথা যেটা আমি মনে করি সবাই ইগনোর করছে, যে 11 কোটি মানুষ এই ভোটে অংশগ্রহণ করেনি, প্রায় অংশগ্রহণ করেনি। এবং তাদের মধ্যে বিশাল অঙ্কের মানুষ এখনো যারা বাইরে আছে, আনডিসাইডেড আছে। এবং বাইরে যে রাজনৈতিক দলগুলি আছে সেগুলোর মধ্যে আওয়ামী লীগ আছে, একটা অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক দল, এটা সম্পর্কে আমরা আন্ডারস্টিমেট করছি। তারপরে আরো অনেক বিষয় আছে, যে কাজে এই জিনিসগুলো থাকার কারণ অবস্থায় কখনোই এটা স্বাভাবিক দেশ স্বাভাবিক পরিস্থিতিতে যেতে পারবে না। আর এই যে খেলা যেটা বলা হলো, এখনো হয়তো সামনের দিকে ভবিষ্যৎ নির্ণয় করা হবে এইসব খেলা দেখে। অনেকের অনেক ইন্টারেস্ট আছে, এবং সেই ইন্টারেস্ট গুলো কে কিভাবে মানে শেষ পর্যন্ত নিয়ে যাবেন এটাই দেখার বিষয়। যেমন বাণিজ্য চুক্তির কথা বলি একটা আমি, বাণিজ্য চুক্তি যেটা হলো না, খুব আলোচনা হচ্ছে, এই জন্য বলছি। বাণিজ্য চুক্তির সময় আমাদের মজার ব্যাপার হলো, আমি কমার্স মিনিস্ট্রি চালিয়েছি, যারা করলেন এবং যারা এটাকে যাদের কথা বলেন, যারা কনসেন্ট নিয়ে দিয়েছেন, এনাদের সবার কিন্তু একটাই শুধু লক্ষ্য ছিল, সেটা হলো ক্ষমতা থাকা অথবা ক্ষমতায় যাওয়া, ক্ষমতা কেন্দ্রিক। এনারা কিন্তু দেশ জনগণ কোনো কিছু ভবিষ্যৎ কিছু দেখেননি, ওরা কোনো হিসাব নিকাশ করেননি। ওরা বলছে যে আমরা করতে চাই কেন, তত যারা ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন। আর যারা বলেছেন, যাদের কনসেন্ট নিয়েছে, তারা মনে করেছেন যে এই আমেরিকার সঙ্গে থাকলে তাদের পাওয়ারে যেতে পারবে। বিএনপি মনে করেছে তাদেরকে রাজনৈতিক কারণে শুধু নিজস্ব পাওয়ারে যাওয়ার স্বার্থে তারা দেশের সাথে ইগনোর করে। এটা আমার ধারণা। যেটা দরকার ছিল সেটা হলো, যদি আমরা এটা করি তাহলে আমাদের ভালো কি হবে খারাপ কি হবে, যদি না করি ভালো কি হবে খারাপ কি হবে, খালি ইকোনমিক না, রাজনৈতিক দিক থেকে একটা বিশ্লেষণ করে এটাকে মোটামুটি একটা সবাই মিলে বসে বা একটা প্রচার করে। তারপর আর প্রথম কথা বলা ছিল, আমি যেটা বলতাম, আমেরিকাকে বলতাম আমি নন ডিসক্লোজার কোনো আমি মানতে পারবো না। এটা আমাদের দেশের সংবিধান পারমিট করে না, আমার বিবেক পারমিট করে না। আমাকে দেশবাসীর কাছে আমি দায়বদ্ধ। এই দেশটা হলো সাধারণ নাগরিক, তাদের দেশ, আমার একার কোনো দেশ না। কাজে দেশবাসীকে গোপন করে আমি কোনো কিছু করতে পারবো না, দেশের কোনো স্বার্থে কোনো স্বার্থে। শেষ পর্যায়ে আপনার কাছে যে বিষয় জিজ্ঞাসাটা, এর উত্তরটা নিয়ে আমরা শেষ করবো। সেটি হচ্ছে যে আপনি রাজনৈতিক শূন্যতার কথা বলছেন, আওয়ামী লীগকে আন্ডার এস্টিমেট করার কথা বলছেন, জাতীয় পার্টিকে জোর করে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার কথা বলছেন। এই সবের সঙ্গে মিলিয়ে বাণিজ্য চুক্তিটা যদি সামনে নিয়ে আসি, আমি ভূ রাজনৈতিক জায়গা থেকে যদি আপনাকে প্রশ্ন করি, এই বাণিজ্য চুক্তি কেন্দ্র করে এবং যে এই রাজনৈতিক বিষয়গুলো চলছে সেগুলোকে কেন্দ্র করে আপনি সামনে কোন বাংলাদেশকে দেখছেন? অত্যন্ত অনিশ্চিত ভবিষ্যৎ। আমি মনে করি যে যেটা প্রথম বলেছিলাম, অশনি সংকেত। আমাদের দেশের সামনের দিকে যেটা বড় সমস্যা আমি মনে করি দেখা দিতে পারে, রাজনৈতিক অস্থিরতা আরো বাড়তে পারে, এবং এটাকে সাংঘর্ষিক দিকে চলে যেতে পারে। যদি দমন প্রিয় নীতি শুরু হয়, তাহলে দেশটাকে গৃহযুদ্ধের পর্যায়ে যেতে পারে, এটা আমি আশঙ্কা করি। আর তার আগেই যে পরিস্থিতি আমাদের দেশে অর্থনৈতিক যে অবস্থা সৃষ্টি হয়েছে, আমি মনে করি দেশে একটা দুর্ভিক্ষ অবস্থা আসতে পারে। এটা আমি আমার আশঙ্কা থেকে বলছি, এটা হবে আমি ডেফিনিট না, বাট আমার হিসাবে বলছি। আমি কয়েকটা রিপোর্ট, ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট, ওয়ার্ল্ড ফুড এদের রিপোর্টগুলো আমি দেখছি, এখানে আছে আমার কাছে। প্রত্যেকেই বলছে যে দারিদ্র সংখ্যা বাড়ছে, বেকারত্ব বাড়ছে, মানুষের খাদ্য সংকট হবে, প্রায় এত কোটি মানুষের খাদ্য সংকট হবে। ডিসেম্বরের মধ্যে 1.5 কোটি মানুষ খাদ্য সংকটে পড়বে। তারপর বলা আছে যে অতি দরিদ্র হয়ে গেছে, কত দেশে দরিদ্র এবং অতি দরিদ্র সংখ্যা বাড়ছে। 1.5 কোটি লোক অতি দরিদ্র হয়ে গেছে, নতুন দরিদ্র হচ্ছে। কাজে আশঙ্কা হচ্ছে যে না খেয়ে থাকা লোকের সংখ্যা বাড়ছে, অর্ধভুক্ত হয়ে খেয়ে দেশের সংখ্যা বাড়ছে, এবং এরা যে কোনো সময় এটাকে একটা বিস্ফোরণ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাকে ম্যানেজ করার মধ্যে যে সার্বিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি বাংলাদেশে এই মুহূর্তে নাই। এখন রাজনৈতিক পরিস্থিতি যদি এটা স্বাভাবিক না থাকে, তাহলে এটা বড় ধরনের একটা বিপর্যয় ডেকে আনতে পারে। যত দমন নিপীড়ন হবে, ততই কিন্তু এই জিনিসটিকে মানে সহিংসতার দিকে যাবে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।